পাউন্ডটা কামাইতে কতখানি কষ্ট করতে তুই জানিস? হ্যাঁ, কামাই তো তুমি একদম উল্টায় ফেলছো। তুমি তো উল্টাবা, তুমি বড় ছেলে না, তুমি তো মহান। তুমি যা করো সব ঠিক, আর আমি যখন করি সব ভুল। তুমি যদি আসলে এই বাড়িঘর চিন্তা করতা, এই পরিবারের কথা চিন্তা করতে, তুমি জীবনও বিদেশে যেতা না। আমি জানি না এখন এই পাওয়ার বাটনে সাইন করে দেবো, তুমি কি করবে পরে? সোজা একটা 50 লাখ টাকাতে বিক্রি করবা, 30 লাখ টাকা লোন শোধ করে 20 লাখ টাকা নিয়ে বিদেশ। ইমরান, এই, আমিও শর্ট করতে পারি। শর্ট করো তুমি আমার সাথে, আমি শর্ট করতে পারি। আমি কিচ্ছু সই করবো না, কিচ্ছু না। ইমরান, কি আমরা বাসা থেকে যাচ্ছি কেন? আমরা আগে হসপিটাল যাব না? ভাইজান, আমি জনাব মোহাম্মদ ওবায়দুল হক সাহেবের বড় সন্তান মোহাম্মদ এনামুল হক। আমার আব্বা এই এলাকার স্থানীয় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন এবং উনি দীর্ঘদিন ধরে আমাদের যে রেস্তোরাঁ সবাই চেনেন, মুসলিম রেস্তোরাঁ, ওটার মালিক হিসেবে ছিলেন। ওনার জীবদ্দশায় 2 ছেলে এবং 1 কন্যা সন্তান রেখে গেছেন। আমার আব্বা যদি মনের অজান্তেও কারো মনে কষ্ট দিয়ে থাকেন, তাকে আপনারা মাফ করে দেবেন, ক্ষমা করবেন এবং আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আব্বাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন এবং তার মাগফিরাত কামনা করবেন। আর তার যদি কোনো দেনা পাওনা থাকে, তিনি যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, আমি তার বড় সন্তান, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাকিদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া যাবে। তুমি জানো কিনা জানি না, তোমার আব্বা ওই আসগর আলী সাহেবের কাছ থেকে বড় অঙ্কের একটা টাকা ধার করছেন। আজগর সাহেবকে? বলেন কি ভাইজান? আপনি এই এলাকায় বড় হয়েছেন, আজগর সাহেবকে চিনেন না? না না, চিন্তিস না। কে উনি? এই এলাকা খুবই প্রভাবশালী লোক। আগে নিচু লেভেলে ছিল, কিন্তু এখন বুঝতেই পারেন ক্ষমতা খাটায় আস্তে আস্তে এখনকার সব কিছু ওনার তখনই। দাঁড়াও, আরে উনি কি ওই আরে কামারপাড়া রাজগড়? জি ভাইজান। ওনার কাছ থেকে আবার লোন নিচ্ছে কেন? ভাইজান, তার তখন বিরাট হ্যাডম। আপনাদের হোটেলের ঠিক উল্টা দিকে বিশাল একটা রেস্টুরেন্ট দিচ্ছে। এই বিষয়টা নিয়ে তোমার আব্বা খুব টেনশনে ছিল। আস্তে আস্তে ধারের টাকাটাও বাড়তে থাকে, আমাদের ব্যবসাটাও ডাউনের দিকে, আগের মতো আর চলে না। কি বলতেছেন চাচা এগুলো? না মানে চলে, কিন্তু যে আগে তেমন একটা রমরমা ব্যাপার ছিল, সেই ব্যাপারটা নাই এখন। দোষ তো আপনার। আপনি তো আব্বারে উস্কাইছেন এই লোন নেওয়ার জন্য। এত টাকা লোন নিছে, অথচ টাকা কোনো কাজেই আসে নাই। তুই চাচার সাথে এভাবে কথা বলতেছিস কেন? ভদ্রভাবে কথা বল। আমি এইভাবেই কথা বলি, আর সত্যি কথা শুনতে একটু তিতা লাগবে। চাচা 30 বছর ধরে আব্বার সাথে আছে। এই ব্যবসা উনিও আগলায় রাখছিল, এটা বলে যাস না। ইমরান, আমার মনে হয় আমরা পরে এই বিষয় নিয়ে আলাপ করি। হ্যাঁ, অবশ্যই। আমি কোনো কথা বললে সেটা তো পরেই চলে যায়। উচিত কথা বলি তো, সময় মতো কারো শোনার অভ্যাস নেই। আমি পরেই থাকতাম। ভাইয়া ওর কি হয়েছে পারুক? ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আপনি ওকে আমার সামনে সিগারেট ধরাইলো চাচার সামনে? না না ভাইয়া। না না, ঠিক আছে। আব্বা নাই প্রায় 7-8 দিন হয়ে গেছে। এখন আব্বার অবর্তমানে আমাদের পরিবারের কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার। তো আম্মা যেহেতু এখন মুরব্বী, আম্মা তুমি কিছু বলো। যে মা, আপনি বলেন। আমি তো কখনো পরিবারে কোনো সিদ্ধান্ত নেই নাই রে। যাবতীয় সিদ্ধান্ত ব্যবসার, পারিবারিক তো আব্বাই নিত। এখন আমার আসলে বলার কিছু নাই রে। আমার মনে হয় কি, তোদের আব্বা যেটা বলতো যে পরিবারের সবার যেন ভালো হয়, এরকম কোনো সিদ্ধান্ত নিলেই ভালো। এনাম,
তুই তোর সিদ্ধান্তটা বল সবাইকে, তারপর দেখি সবাই কি বলে। আমিও তো 3-4 বছর ধরে দেশের বাইরেই আছি, তো নিজের ব্যাপারে নিজেই কিছু বুঝতেছি না। আমি কি ওইখানে থেকে যাব নাকি এখানে চলে আসবো আমি জানি না এখনো। এখন সব থেকে বড় টেনশনের বিষয় যেটা, আব্বা তো লোন রেখে গেছে প্রায় 30 লাখ টাকার মতো, কারণ ওইটা তো শোধ করতে হবে। আর আমাদের তো কিছু নাই, আমাদের আছে ওই ভিটা বাড়ি, পুকুর, অল্প কিছু জমি, ওগুলোর ব্যাপারে আমরা পরে সিদ্ধান্ত নিব। তো সম্পত্তি বলতে আছে তো শুধু ওই হোটেলটা। তো আমি যেহেতু দেশের বাইরে থাকি, আমার মনে হয় ভালো হয় যে ইমরান হোটেলটা সামলাইলো আর আমি বিদেশ থেকে টাকা পাঠাইলাম। আমরা সবাই মিলে যদি ওই লোনটা শোধ করে দিই, একটা বড় টেনশন শেষ হবে। তারপরে আমরা সব গুছায় আমরা নতুন করে শুরু করলাম। না, আমি পারবো না। আমি এসব হোটেলের দায়িত্ব নিতে পারবো না। ভাতের হোটেলের ব্যবসা আমি করতে পারবো না। আমরা আলোচনা করতেছি ইমরান, এখনই পাট করে কথা বলে ফেলিস না। বাট করে কথা বলবো তো, হুট করে তুমি 3-4 বছর পরে এসে তুমি যা ইচ্ছে সিদ্ধান্ত দিয়ে দিবা? 4 বছর একটা মোবাইল ফোন পাঠিয়েছো দেখে তুমি সব সিদ্ধান্ত দিবা আমার? হ্যাঁ, আমাদের টাকা কেন নাই? কারণ তোমাকে বিদেশ পাঠানোর জন্য জমি জামা যা ছিল সব বিক্রি করে দিচ্ছে। টাকা থাকবে কোত্থেকে এখন? ইমরান প্লিজ মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে আলোচনা করো। এখানে ভাই বোনদের মধ্যে আলোচনা হচ্ছে, একটু চুপ থাক, কথা না বলা বেটার। কি বললি তুই এটা? ও কথা বলবে না কেন? ও কি ফ্যামিলির অংশ না? কি মা, ওকে আমার হাজব্যান্ড না? ও কথা বলতে পারবে না কেন? তোর হাজব্যান্ড ফ্যামিলির অংশ, আর আমি তোর বড় ভাই, চুপ থাকতে বলছি চুপ থাকবি। ইমরান একটু থামবি? না, কোনো থামাথামি নাই তো। কেন থামবো আমি? হ্যাঁ, আমি কেন ভাতের হোটেল দেখতে যাব? না, আমার কি আর কোনো কাজ নাই? ভাতের হোটেলে আমি ইয়ে করবো? তোমার যদি এত শখ থাকে ওই ভাতের হোটেলে তুমি কি ম্যানেজারই করো, বিদেশ যাওয়ার দরকার নেই তোমার। ইমরান তুমি এতক্ষণ খাও নাই কেন মা? তুমি খায়নি তা? আমার জন্য অপেক্ষা করার কোনো দরকার ছিল? তোর শুধু মুখে খাবো একসাথে। কি এটা? যে পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ, তোদের সাইন লাগবে। নোটিশ আসছে তো, রাজু সাহেব তো নোটিশ পাঠিয়েছে। লোন শোধ করতে না পারলে তো আমরা হোটেলটারে বাঁচাইতে পারবো না। হোটেলটা বাঁচানো তো ডিফিকাল্ট হয়ে গেছে। কারণ আমি ঠিক করছি যে আমি এই মুহূর্তে যাব না, মেদিকটাকে একটু গুছিয়ে নিয়ে তারপর একটা পরে দেখা যাবে। তোরা ওই যে ইয়ে করিস। আচ্ছা, তাহলে এখন যেটা করতে হবে, আমাদের এই পাওয়ার অফ অ্যাটর্নি তোমাকে দিয়ে দিতে হবে, তুমি সব দায়িত্ব নিয়ে নিবা। হ্যাঁ, এছাড়া ওই আব্বা তো উইল করে যায় নাই। এখন আমার যদি চালাইতে হয় তাহলে তো আমার পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে, চেক থেকে শুরু করে সব কিছু। না না, আমি সব বুঝছি। মানে আগে তো যা খাওয়ার খাইছো, এখন একবারে যা আছে কাঁচায় সব গিলে ফেলবা। ইমরান, তুই কিন্তু অতিরিক্ত করতেছিস, বন্ধ করবি এগুলি? কেন বন্ধ করবো? আমার কি মুখ নাই? আমি কি বলতে পারি না? হ্যাঁ, আমি কি ছেলে নাই বাড়ির? আব্বা সব সময় যা করছে ভাইয়ের জন্য করছে। ভাইয়া বিদেশে যেতে জমি জামা যা আছে বিক্রি করে 20 লাখ টাকা বাইরে ধরে দিচ্ছে, আর সে সুন্দর মতো চলে গেছে আমাদেরকে সবকিছু ফেলে দিয়ে। কারণ আমার কি কোনো ইচ্ছা নাই? আমার বিদেশে ইচ্ছা করে না? আমি ব্যবসা করতে 10 লাখ টাকা চাইছি, সেটার জন্য কি পরিমাণ অপমান করছে আমাকে। তারপরে 3 লাখ টাকা কাঁচা দিচ্ছে আমাকে। আবার এভাবে কথা বলবি না। কেন বলবো? অবশ্যই বলবো। সে অনেক আনফেয়ার ছিল আমার সাথে। সে যা করছে তোমার জন্য করছে। আজকে এই সিচুয়েশন হচ্ছে তোমার জন্য। তুমি বিদেশ থেকে চলে গেছো, তোমার ইউকে সিটিজেনশিপ হয়ে গেছে, ওখানে তুমি চাকরি করতেছো, বাকরি করছো, সবকিছু করছো। একটাবার আমার চিন্তা করছো? এই, তোকে কেউ পড়াশোনা করতে না করছে? কোন রকমে তো এইচএসসি পাস করছিস, তারপরে তো আর গ্রাজুয়েশন কমপ্লিট করছ নাই। এত টাকা করছ কেন তুই? তো কি হয়েছে? আমি ইন্টারমিডিয়েট পাস করছি, আমার বাপ ইন্টারমিডিয়েট পাস করছে, তো সে ব্যবসা কর নাই? আমি ব্যবসা করতে চাইলে দোষ। ইমরান থামো, থামো প্লিজ। তুই কেন থামবো? আপনি চুপ থাকেন, একদম কোনো কথা বলবেন না। আর তোর দোষ আছে, তোর এখানে তো ধুমধাম করে বিয়ে করতে হবে। হ্যাঁ, বড় কমিউনিটি সেন্টার লাগবে, সবাই দাওয়াত দিতে হবে, গয়না লাগবে, এই লাগবে, সেই লাগবে। কেন বুঝছ না আমার তোর অবস্থান তখন? কি সব ফালতু কথা বলতেছিস তুই? হ্যাঁ, আমার বিয়ে নিয়ে কি কোনো সকালে থাকতে পারে না? ইমরান অনেক হয়েছে, এবার তুই থাম, দয়া করে থাম। কি চিৎকার করতেছিস? কি নিয়ে? পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে? পাওয়ার অফ অ্যাটর্নি মানে বুঝিস? এটা মানে কি? এটা মানে হচ্ছে দায়িত্ব নেওয়া, সব কিছুর দায়িত্ব। এই লোনটা আমারে পরিশোধ করতে হবে, আমারে। আর পাউন্ড কমাই,
পাউন্ড কামাইতেছি, ওই পাউন্ডটা কামাইতে কতখানি কষ্ট করতে তুই জানিস? হ্যাঁ, কামাই তো তুমি একদম উল্টায় ফেলছো। তুমি তো উল্টাবা, তুমি বড় ছেলে না, তুমি তো মহান, তুমি যা করো সব ঠিক আর আমি যখন করি সব ভুল। তুমি যদি আসলে এই বাড়ি ঘর চিন্তা করতা, এই পরিবারের কথা চিন্তা করতে, তুমি জীবনও বিদেশে যেতা না। আমি জানি না এখন এই পাওয়ার অফ অ্যাটর্নি সাইন করে দেবো, তুমি কি করবে পরে? সোজা 50 লাখ টাকাতে বিক্রি করবা, 30 লাখ টাকা লোন শোধ করে 20 লাখ টাকা নিয়ে বিদেশ। ইমরান, এই, আমিও শর্ট করতে পারি, শর্ট করো তুমি আমার সাথে, আমিও শর্ট করতে পারি। আমি কিচ্ছু সই করবো না, কিচ্ছু না। ইমরান, ইমরান, ইমরান যাইস না, বস। তোর সাথে আমার একটু কথা আছে, বস প্লিজ। আমি কালকে সন্ধ্যায় চলে যাচ্ছি। আমার থাকা না থাকে কিছু আসে যায় না। তুই যেটা চাচ্ছিস আমার কাছ থেকে, সেটা এই মুহূর্তে আমার কাছে নাই রে। যদি থাকতো বিশ্বাস কর, আমি দিয়ে দিতাম। আমার উপর তোর অনেক রাগ, তাই না? জুলাইয়ের 14 তারিখ 1996 আমার পরীক্ষা ছিল। সকাল থেকে কি দুশ্চিন্তা। পরীক্ষা দিতে গেছে, এদিকে আমাকে হসপিটালে নিয়ে গেছে। পরীক্ষাটা শেষ করে দৌড়ায় হাসপাতালে চলে গেছি তোকে দেখার জন্য। আমি ঢোকা মাত্র আম্মা আমার দিকে বিশাল একটা হাসি দিয়ে বললো, দেখ তো ছোট্ট একটা ভাই, তোরে করে নিলাম। তুই ছোট্ট এইটুক ছিলি, ছোট্ট একটা মুখ, ছোট্ট হাত পা, ছোট ছোট আঙ্গুল। তুই আমার আঙ্গুলটা এভাবে শক্ত করে জড়ে ধরছিলি। তোর কি জন্য মনে হলো যে ওই আঙ্গুলটা আমি ছেড়ে দেব? তুই যখন বলছিস যে আমি নাকি সবকিছু নিয়ে নিব, আমার খুব কষ্ট লাগছে রে। ভাই কি ভাইয়ের জিনিস নিতে পারে বল? তোর কাছ থেকে আমি কি নিবো যেখানে আমি আমার নিজের কলিজাটা তোরে দিয়ে রাখছি? হ্যাঁ, একটা জিনিস আমার চাওয়ার আছে, সেটা হচ্ছে ভাইয়ের ভালোবাসা, সম্মান। যদি তুই সেটা দিস, ছোটবেলায় তুই যখন কান্না করতে আমার কিচ্ছু ভালো লাগতো না, অস্থির লাগতো। এখনো অস্থির লাগে যদি তুই কোনো কারণে কষ্টে থাকিস। আমি যা কিছু ছিল সবকিছু তোদের নামে লিখে দিচ্ছি, তোর আর মাহির নামে। আমার ভাগেরটা আমার কিছু লাগবে না, আমার কাছে তোরাই সব। আর যাই হোক, আমি তোদের হারাতে চাই না। আর সরি, আমার ভুল হয়েছে। আমি আব্বার কাছ থেকে টাকা নিয়ে বিদেশে পড়তে চলে গেছিলাম, আমার উচিত হয় নাই। নিজের কাছেই আমি গিল্টি ফিল করতেছি। আমি সব ফেরত দিয়ে দিই, একবারে সব পারবো না, কিন্তু আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি ফেরত দিয়ে দেবো। ওই টাকাগুলো থাকলে এখন তোদের কাজে লাগতো, তোর মায়ের অনেক উপকার হইতো। আমি ফেরত দিয়ে দিব।
মায়ের খেয়াল রাখিস, তোর সাথে খারাপ ব্যবহার করিস না, ভালো থাকিস। আমার ভুল বুঝিস না রে ভাই, আমার ভুল বুঝিস না। মার খেয়াল রাখিস। শত আদর দিয়ে গড়া সাজানো সংসার কত না আমি তো আর এত কিছু বুঝি না ভাইয়া। তুই তোর অংশ বুঝে নিবি, সাথে আমারটাও। মানে মানে আমি আমার অংশ ছেড়ে দিচ্ছি। আগে যেখানে সবকিছু 6 ভাগ হইতো সেখানে এখন 4 ভাগ হবে। 2 ভাগ ইমরানের, 1 ভাগ তোর, আর আরেক ভাগ আমার। ঠিক আছে, আমি কোথায় কাছে আমি যাই। আম্মা আমি তো শুধু আমার কথা বলছিলাম। হ্যাঁ, তোর কথাই তো বলছিস। আরে বোকা মেয়ে, তোর যদি টাকা পয়সা লাগতো তোর বড় ভাই আছে, তার কাছে চাইতি। জানিস, তুই যখন বেশ ছোট 5-6-এ পড়িস, তখন একটা গাউনের জন্য এমন কান্নাকাটি শুরু করলি, তোর আব্বা তোকে কিনে দিতে পারলো না। আমার এ নাম তখন ভার্সিটিতে মাত্র ঢুকেছে, টিউশনি করে। তোর কান্নাটা না এ নামের সহ্য হয় নাই। সে ওই টিউশনির টাকা জমায় জমায় তোকে কিন্তু গাউনটা ঠিকই কিনে দিছিল। জীবনে এমন কি কোনোদিন হয়েছে যে তুই কিছু চাইছিস তোর বড় ভাইয়ের কাছে, আমার এই নাম সেটা তোকে দেয় নাই? এমন কি কিছু হয়েছে? যা চাইছিস আমার এই নাম তাই দিছে। তোর আব্বা বলতো যে আমার বড় ছেলে এই নাম আমার সব ছেলে মেয়েদেরকে আগলায় রাখবে। জানি না কতটুকু আগলায় রাখছে। তোর আব্বা নাই, আমাদের গার্জিয়ান নাই। আরে বোকা মেয়ে, নিজেকে এত অসহায় ভাবিস কেন? তোর আব্বা নাই তাতে কি হয়েছে? তোর বড় ভাই তো আছে, আমার এনাম তো আছে। যা কিছু লাগবে বড় ভাই কি বলবি, তার সাধ্যের মধ্যে সে করবে। চিন্তা করিস না বাবা, সবকিছু ঠিক হয়ে যাবে। দোয়া করো মা। আমি পৌঁছে ফোন দেব। ঠিক আছে। ইমরান রে বইল বলবো। হ্যাঁ তুমি না বলছো কখনো হাত ছেড়ে যাবে না, এখন কেন চলে যাচ্ছ? আমি ছোট ভাই না, তো ভুল করার অধিকার আছে। চার দেয়ালের মাঝে
কিছু গল্প বুনেছি আগলে রাখবো বলে আবার ফিরে এসেছি মনে মায়া কাছের মানুষের পাশে থাকে কিছু লাগে না আমরা সবাই মিলে টাকা ম্যানেজ করে ফেলতে পারবো। এটা তো কোনো ব্যাপার না। আমার ডিপিএস 3 লাখ টাকার মতো হবে, মা গয়না বিক্রি করতে চাইছে, আমার বাইকটা তো এখন বেঁচে দেওয়ার বয়স হয়ে গেছে। আমার বিয়ের গয়নাগুলো আমি বিক্রি করে দেবো ভাইয়া। I'm sorry ভাইয়া, I'm sorry ভাইয়া। আমি সব গয়না বিক্রি করে দেবো, কিছু দরকার নাই। মা, আমার কাছে অল্প কিছু টাকা আছে, সবাই মিলে যদি একসাথে হই তাহলে দেখবি খুব অল্প সময়ের মধ্যে আমরা লোনটা শোধ করে ফেলতে পারতেছি, বুঝছিস? আমার এনাম, ইমরান, মাহিন একসাথে হয়ে গেছে। তোদের আব্বা দেখছেন আমাদের পরিবারের শক্তি বেড়ে গেছে, আর কোনো অন্ধকার থাকবে না। কালো মেঘের পরে আবার সূর্য যেমন